আর অঞ্জন ইতিমধ্যে আমার সহকর্মী রয়েছে, আমাদের সহকর্মী রয়েছে একেবারেই কলকাতা থেকে রিমিক। অঞ্জন তোমাকে বলবো আমি রিমিকের কাছে থ্রো করতে কোশ্চেন, এবং সেখানে দাঁড়িয়ে থেকে মূলত আজকের আপডেট কি রয়েছে এখনো পর্যন্ত? এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আপনাদের প্রতিটি সেকেন্ডের আপডেট দিয়েছে আমাদের সহকর্মী রিমিক মাঝি। কার্যত হাইকোর্ট থেকে যখন থেকে এই চাকরি বাতিল হয়েছে প্রত্যেকটি আপডেট আমাদের সহকর্মী দিয়েছে। রিমিক, আরও একটু আপডেট আমি তোমার থেকে জানার চেষ্টা করবো। দেখো, কার্যত আমাদের প্রত্যেকের দর্থহীন ভাষায় প্রত্যেকের গলা কাঁপছে। 26,000 চাকরি বাতিল মানে একটি দুটি নয়, 26,000, 25,752 জনের চাকরি বাতিল। শিউরে উঠছে রিমিক, প্রত্যেকের গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। এবং এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে যে রিপোর্ট আমাদের হাতে আসছে রিমিক, কার্যত ডিজিটাল কপি এসছে আমাদের হাতে 37 নম্বর পয়েন্টসে স্পষ্ট ভাষায়, আমি একবার বলবো, কার্যত এখানে স্পষ্ট ভাষায় রিমিক উঠে আসছে 37 নম্বর পয়েন্টে। পোস্ট নেম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস 9, 10, 11, 12, গ্রুপ সি এবং ডি, নাম্বার অফ ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট বাই WBSSC এবং নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার্স ইস্যুড বাই দ্য বোর্ড। এই সব মিলিয়ে যে বাড়তি অঙ্ক, এই হিসেব কে দেবে? চাল থেকে কাকুর কি করে বাঁচবে? সত্যিই তো প্যানেল বাতিল হওয়ার মতো জায়গায় অবস্থান করছে রিমিক। অঞ্জন, তোমার মনে থাকবে আমরা যখন কলকাতা হাইকোর্টে এই মামলা চলছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, ঠিক এই শব্দটা, তুমি যে শব্দটা বলছিলে, তুমি আমায় প্রশ্ন করেছিলে যে ডাল মে কুচ কালা है। তোমার মনে থাকবে প্রাক্তন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট DY চন্দ্রচূড় এই কথা কিন্তু বলেছিলেন যখন সুপ্রিম কোর্টে মামলা চলছিল যে ডাল মে কুচ কালা है, চাল থেকে কাকড় কি করে বার করা হবে, এই নিয়ে কিন্তু আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি। ঠিক দেখো, সেই একটা জায়গায় তুমি 37 নম্বর প্যারাগ্রাফ বলছো, এটা হচ্ছে তুমি খালি 3-4টে সংখ্যা বলছো। এই যে টেন্টেড অর্থাৎ যারা অভিযুক্ত বলে চিহ্নিত হয়েছে, কতজন অভিযুক্ত বলে চিহ্নিত হয়েছে তুমি যেটা বললে একটু আগে হিসেব দিলে, আজকে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি রয়েছে সেই অর্ডার কপির 37 নম্বর অনুচ্ছেদে যে টেবিল দেওয়া হয়েছে, তাই টেবিলে বলা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 এর জন্য রেকমেন্ডেশন ছিল স্কুল সার্ভিস কমিশনের 11,425, সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হচ্ছে 12,946, অর্থাৎ অতিরিক্ত, অর্থাৎ প্যানেল বহির্ভূত অ্যাপয়েন্টমেন্ট লেটার হচ্ছে 1,071। ঠিক একইভাবে ক্লাস 11, 12 এর ক্ষেত্রে অতিরিক্ত 199 জন, গ্রুপ সির ক্ষেত্রে 416 জন এবং গ্রুপ বির ক্ষেত্রে 669 জন। এটা তো শুধুমাত্র প্রমাণিত, যে কথাটা বারবার বলা হচ্ছে যে টেন্টেড কারা, অর্থাৎ যারা ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, সেই চিহ্নিতের সংখ্যা কত? স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে একদম তারা লিখিত আকারে হলফনামায় জানিয়েছে যে তারা 5,303 জনকে শনাক্ত করতে পেরেছেন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, অযোগ্য চাকরি প্রার্থী। সেই 5,303 কারা? তারা হচ্ছেন তোমার যারা র্যাঙ্ক জাম্প করেছিল এবং প্যানেল বহির্ভূত এবং যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলের মাধ্যমে চাকরি পেয়েছিল। শুধু সেই সংখ্যাটা হচ্ছে 5,303। তাহলে তোমার যদি 25,753 থেকে তুমি যদি 5,300 বাদ দাও, তাহলে তোমার কিন্তু পড়ে থাকছে হচ্ছে এখনো 20,400 জন। সেই 20,400 জনের মধ্যে কতজন অযোগ্য, সেইটাই তো বাঁচতে পারলো না কলকাতা হাইকোর্ট, না সুপ্রিম কোর্ট পারলো না, রাজ্য সরকার, রাজ্যের আইনজীবীরা, রাজ্য সরকার সেই পরিসংখ্যান, সেই কাগজ স্ট্যাটিস্টিক্স দিতে পারলো না, স্কুল সার্ভিস কমিশন দিতে পারলো না। আজকে দীর্ঘদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাক, বিচারপতি মোহাম্মদ সাব্বার ওয়াজদি ডিভিশন বেঞ্চে দীর্ঘদিন শুনানি চলেছে এবং কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি ডিভিশন বেঞ্চে প্রত্যেকের কাছে কমিশনের কাছে কার্যত 1 বছর সময় পেল রাজ্য সরকার, কিন্তু কার্যত তারা এক প্রকার ব্যর্থ হয়ে গেল। তারপরে আর 3 মাস তারা হাতে সময় পাচ্ছে আবার নিয়োগ প্রক্রিয়া করার জন্য। সত্যি কি এটা টাইম টেবিল সঠিক হবে? 1 বছরে যারা এই চাল থেকে কাকড় বাঁচতে পারছে না, তারা 3 মাসে নিয়োগ প্রক্রিয়া করে ফেলতে পারবে রিমিক? দেখো, শুধু আজকে তুমি এই রায়টা নিয়ে বলছো, আগামীকাল কিন্তু আরো একটা শুনানি রয়েছে, কিন্তু সেটা মাথায় রাখতে হবে অঞ্জন। আগামীকাল যে এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল, যেটা রাজ্য ক্যাবিনেটের ডিসিশনে, এবং যেটা বলা হয়েছিল যে যারা চাকরি হারাচ্ছেন বা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হচ্ছে, এবং সেইটা নিয়েও কিন্তু শুনানি রয়েছে আগামীকাল সুপ্রিম কোর্টে। সেইটার তদন্তও কিন্তু CBI এর হাতে যদি কালকে তুলে দেয় সুপ্রিম কোর্ট, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। ফলে
ফলে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই এখন প্রশ্ন চিহ্নের মুখে। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে তিনি বললেন যে আদালত যে গাইডলাইন্স দিয়েছে তার মধ্যে তারা চেষ্টা করাবে 3 মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন প্রসেস কমপ্লিট করে নিয়োগপত্র তুলে দিতে হবে। কেন সুপ্রিম কোর্ট 3 মাসের ডেডলাইন দিয়েছে? কারণ রাজ্য সরকার বারবার কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন প্রতিদিন বলেছে যদি এই 26,000 চাকরি বাতিল হয় তাহলে কিন্তু রাজ্যের শিক্ষা কাঠামো কিন্তু ভেঙে পড়বে। স্কুলগুলো থেকে যদি এত সংখ্যক গ্রুপ বি, গ্রুপ সি, 9, 10, 11, 12 এর টিচার মানে শিক্ষক অশিক্ষক যারা রয়েছেন তাদের যদি চাকরি চলে যায় তাহলে রাজ্যের স্কুলগুলো চালানো যাবে না। সেই জায়গা থেকেই কিন্তু সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়েছে যে 3 মাসের মধ্যে করতে হবে। এবার তুমি যে প্রশ্নটা করছো এই প্রশ্ন হচ্ছে গোটা রাজ্যবাসীর, যে 1 বছর সময় পাওয়ার পর যেখানে এই এত গলদ, এত মানে যেটাকে বলছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, যে মানে কিছু অযোগ্য লোকের জন্য প্রায় প্রচুর যোগ্য চাকরি প্রার্থী যারা ছিল 7 বছর ধরে যারা চাকরি করলো তাদের চাকরি চলে গেল। তারা হয়তো সঠিকভাবে পরীক্ষা দিয়েছিল, সঠিক নম্বর পেয়েছিল, তারা ভাইবা অ্যাপটিটিউড টেস্টে সঠিকভাবে পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিল, তাদের চাকরি চলে গেল। ফলে 1 বছরে যেটা করা গেল না, এই 3 মাসের মধ্যে এই রাজ্য সরকার কতটা, রাজ্য সরকার মিনস হচ্ছে তোমার রাজ্য সরকার এটা করবে না, এই পরীক্ষা কন্ডাক্ট করবে হচ্ছে স্কুল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, তারা কতটা করতে পারবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা থাকছে এবং সেই নিয়ে কিন্তু সরকারও দ্বন্দ্বে থাকবে। তুমি আজকে শুনবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তিনি বললেন যেটা সরকার করে না, এটা এসএসসি করে। ফলে এসএসসিতে যে করাপশন, তুমি জানো যে এসএসসি কর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহু 5 জন এখনো তারা কিন্তু জেলে রয়েছেন এই নিয়োগ দুর্নীতি মামলায়। পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, যারা বলে এই দুর্নীতি তারা জেলে, তাদের জামিনের আবেদন কিন্তু কলকাতা হাইকোর্টে 2 বার খারিজ হয়েছে। ফলে এসএসসিতে এই করাপশন ছিল। ফলে সেই এসএসসির পক্ষে কতটা এই 3 মাসের মধ্যে নোটিফিকেশন জারি করে নতুন করে পরীক্ষা নেওয়া, নতুন করে প্যানেল বার করা, নতুন করে অ্যাপটিটিউড ভাইবা টেস্ট নিয়ে সেখান থেকে শর্টলিস্ট করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া 3 মাসের মধ্যে কতটা সম্ভব হবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থাকছে। অঞ্জন, একেবারে রিমিক, এটা ঐতিহাসিক হয়ে থাকবে। তার কারণ একদিকে হরিয়ানার ওমপ্রকাশ চৌতালা, তার সঙ্গে সঙ্গে একেবারে মধ্যপ্রদেশ যেটা ব্যাপক কেলেঙ্কারি, তার সঙ্গে সঙ্গে এবার এই রাজ্যের 26,000 চাকরি বাতিল। প্রত্যেকটি বিষয় সাধারণ মানুষের মধ্যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা সত্যি কি কোনো এফেক্ট ফেলতে যাচ্ছে রিমিক? যন্ত্র কিছু ত্রুটি ঘটেছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে রিমিক মাঝি আমাদের সহকর্মী কার্যত প্রত্যেকটি বিষয় ধরে ধরে আপনাদের সামনে রাখলেন, যেখানে কার্যত নিয়োগে দুর্নীতি হয়েছে এটা একেবারে প্রমাণিত সত্য। আর ঠিক এখানে অর্গানাইজেশনাল ক্রাইম হয়েছে কোনো এক জায়গায়। পুরো বিষয়টি নিয়ে এটি সংবিধান বহির্ভূত বিষয় হয়েছে। কার্যত একের পর এক ডেটা আপনাদের সামনে আমরা রাখলাম। 3 মাসে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দেশও দেওয়া হয়েছে। কার্যত আর্টিকেল 14 এবং 16 অব দ্য কনস্টিটিউশন যেটাকে ভায়োলেট করা হয়েছে স্পষ্ট 46 নম্বর পয়েন্টে লেখা রয়েছে। আর এখানে রিমিক একেবারেই অঞ্জন দেখো স্পষ্ট বিষয় একেবারেই কতটা এই দুর্নীতির জাল কতটা বিস্তৃত, কেননা এই ছবি কিন্তু আজকে থেকে স্পষ্ট। কেননা একটা স্কুলে দেখা যাচ্ছে কোনো স্কুলে 21 জন, কোনো স্কুলে 36 জন, কোনো স্কুলে আবার 8 থেকে 10 জন। এই যে একটা বিস্তৃত পরিমাণ একটা কেলেঙ্কারি এবং সেখানে দাঁড়িয়ে থেকে তাদের চাকরি হারা হচ্ছেন, চোখে মুখে আতঙ্কের চাপ, কান্নায় হাহাকারে ভেঙে পড়েছেন রিমিক। একেবারে দেখো তুমি যেমনটা বলছিলে রিমিক, একেবারেই এই যে দুর্নীতির চাল, এই দুর্নীতির একেবারেই জাল কিন্তু পুরোপুরিভাবে বিস্তৃত গোটা রাজ্য জুড়ে। কেননা যে ছবি আজকে থেকে একেবারে স্পষ্ট, কিছুক্ষণ আমরা দেখিয়েছিলাম মুর্শিদাবাদের ঘটনা, যেখানে কিন্তু একই স্কুলের 36 জন শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু চাকরি হারা, আবার কোথাও বা একই স্কুলের 21 জন শিক্ষক শিক্ষিকা চাকরি হারা। এমন তো রাজ্য জুড়ে বিস্তৃত রয়েছে রিমিক, এবং সেখানে দাঁড়িয়ে থেকে বলা যেতে পারে একেবারে নিয়োগ প্রক্রিয়া যথেষ্ট পরিমাণ জাল কিন্তু বিস্তৃত করেছে। একদমই গৌরব, দেখো মানে এটা সত্যি খারাপ লাগার দিন, এটা খুব মানবিক আজকে আবেগের আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে যেভাবে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার গৌরব যে 7 বছর তুমি চাকরি করেছো, এবং তুমি শুধু তাই নয়, তুমি ধরো যারা অযোগ্য চাকরি প্রার্থী যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারা মোটা টাকা এই ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল। ফলে তাদের হয়তো কাউকে লোন নিতে হয়েছিল, কেউ জমি বাড়ি বন্ধক রেখেছিল, কেউ গয়না বন্ধক রেখেছিল, কেউ জমি বিক্রি করে সেই টাকা দিয়েছিল, সেই টাকা তো জলে
তাহলে গেলই। তার সঙ্গে এই যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে নির্দেশ ছিল, যারা অযোগ্য বলে প্রমাণিত ইতিমধ্যে হয়েছে তাদেরকে কিন্তু 12% ইন্টারেস্টে কিন্তু মাইনের টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ এই 7 বছর তারা যে স্যালারি পেয়েছে তার 12% ইন্টারেস্ট সমেত টাকা ফেরত দিতে হবে। সেই টাকা তারা পাবে কোথায়? সেই তারা পাবে কোথায়? তাদের হাতে কোনো রাস্তা নেই। তারা সর্বশান্ত হয়ে কিন্তু পথে বসলো। কিছু অসাধু ব্যক্তি, কিছু দুর্নীতিবাজ মানুষের জন্য, কিছু অসৎ উদ্দেশ্য পরায়ণ মানুষের আজকে কাণ্ডকার করার জন্য কিন্তু আজকে এতগুলো পরিবার কিন্তু রাস্তায় বসতে চলেছে। 7 বছর সরকারি চাকরি, যে সরকারি চাকরি পেলে তাদের বাবা মা থেকে শুরু করে তাদের পরিবার, তারা ধন্য মনে করে যে তার জীবনটা, কেরিয়ারটা সুনিশ্চিত হলো। 7 বছর একটা সরকারি চাকরি করার পর সেখান থেকে যদি বিনা অপরাধে চাকরি চলে যায় কিছু জনের অপরাধের জন্য, তাহলে সেখানে কিছু বলার থাকে না। তবে আর একটা জিনিস স্পষ্ট করে দেবো, যখন এই স্যালারি ফেরত দেওয়ার কথা উঠলো, দেখো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একদম যেটা পরিষ্কার বলেছিল যে তখন ডেডলাইন দিয়েছিল দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে 12% ইন্টারেস্টে স্যালারি ফেরত দিতে হবে, 4 সপ্তাহ ডেডলাইন দিয়েছিল। সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে সেই রায়টাকে বহাল রেখেছে। টাকা কাদের ফেরত দিতে হবে? যারা ইতিমধ্যেই অযোগ্য বলে প্রমাণিত হয়েছে। এই একটু আগে যে 37 নম্বর প্যারাগ্রাফ বলছিলে যে কোথায় অতিরিক্ত রেকমেন্ডেশন হয়েছে, প্যানেল বহির্ভূত রেকমেন্ডেশন, যেখানে কমিশন স্বীকার করেছে যে কতজন র্যাঙ্ক জাম্প করেছে, কতজন প্যানেল বহির্ভূত, কতজন প্যানেলের মেয়াদ উত্তীর্ণ ভাবে চাকরি পেয়েছে, যাদেরগুলো প্রমাণিত, যাদের প্রমাণ পাওয়া গেছে তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতেই হবে। আরো কিছু ইঙ্গিত আপনাদের সামনে রাখবো, কিন্তু তো সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন চক্রব্যূহে চাকরি। আর একেবারে ফিরলাম চক্রব্যূহের চাকরি নিয়ে। ইঙ্গিত একেবারে যেভাবে দেখাচ্ছি আপনাদের সামনে বিকেল 5টা থেকেই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি আমরা, যেখানে কিন্তু দাঁড়িয়ে থেকে চাকরি বাতিল মামলায় কিন্তু শুনানি ছিল এবং সেখানে দাঁড়িয়ে থেকেই কার্যত বলাই যেতে পারে চাকরিহারা যারা রয়েছেন তারা দিশেহারা এবং হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সেখানে বারংবার কিন্তু প্রশ্ন উঠে আসছে আবারও রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্য সরকার তোপ দাগছেন শুরু করে দাঁড়িয়ে থেকে রাজ্য সরকারের সাংবাদিক বৈঠক, পাশাপাশি রাজ্য সরকারকে পাল্টা জবাব দিচ্ছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার রঞ্জন। একেবারেই তাই, যে ছবিগুলো পরপর আমরা রাখছি, যেখানে সাধারণভাবে চাকরিহারা যারা রয়েছেন তাদের মধ্যে হাহাকারের ছবি। এবং কার্যত আমরা যখন কথা বলছি আমাদের সহকর্মী রিমিক মাঝির সঙ্গে, অনেকগুলো বিষয় উঠে আসছে। তা হলো যোগ্য এবং অযোগ্য। আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি যোগ্য অযোগ্যের এই সংখ্যাটা ঠিক কীভাবে আপনারা বুঝবেন। দেখুন, আমরা 37 নম্বর পয়েন্ট যেখানে আমরা আলোচনা করছি, বিশ্লেষণ করছি, ঠিক সে জায়গায় যে অতিরিক্ত সংখ্যাটি রয়েছে তারাই হচ্ছে অযোগ্য। ইতিমধ্যে এনারাই অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন এবং তাদেরকেই সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে এবং 12% সুদে। সরাসরি যে কথা বলছিলেন আমাদের সহকর্মী রিমিক মাঝি, এবং এই 12% সুদে যারা টাকা ফেরত দিচ্ছেন আমাদের ভাবতে হবে তারা অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে, এটা ঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক অযোগ্য অর্থাৎ নিশ্চয়ই তারা টাকা দিয়েছে। সে যে কাউকে হতে পারে, টাকা দিয়েছে। আমরা যদি সেই সংখ্যাটা যে কোনোভাবে অ্যাজিউম করি, সেই টাকা এবং তার সঙ্গে সঙ্গে 16 সাল থেকে 25 সাল কার্যত 9 বছরের এই দূরত্ব, এই দূরত্বে প্রতি মাসে তারা যদি গড়েও একটি সংখ্যা পেয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে 12 গুণ এবং তার সঙ্গে সঙ্গে 9 গুণ, চিন্তা করে দেখুন কত টাকা এসে দাঁড়াবে এবং তার সঙ্গে সঙ্গে 12% সুদ। সংখ্যাটা একবার ভেবে দেখুন কত বড় হতে পারে। এবার এই অযোগ্য চাকরি প্রার্থীরা ঠিক কী করবে, তাদের ভবিষ্যৎই বা কোথায়, কি হবে, কারো জানা নেই। আর এখান থেকে সরাসরি আমি আবারও চলে যাব আমাদের সহকর্মী রিমিক মাঝির কাছে। রিমিক, কার্যত যেই সংখ্যাটা নিয়ে আমরা আলোচনা করছি এবং তুমি যে বললে 12% সুদ, এবং আমি যেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম যে 16 সালের আগে অযোগ্য অর্থাৎ তারা চাকরিটা পেয়েছে টাকা দিয়ে, এটা অবধারিত, এবং তার সঙ্গে সঙ্গে এই 9 বছরের হিসেব, অর্থাৎ কার্যত আমরা যদি একটি সংখ্যা অ্যাজিউম করি 20,000, 25,000, 30,000, সেই সংখ্যা ইন্টু 12 ইন্টু 9, সংখ্যাটা কত বিশাল রিমিক। একদমই আমি সেই কথা বলছিলাম। দেখো, হায়ার সেকেন্ডারি স্কুলে একজন শিক্ষকের স্যালারি 7 বছর চাকরি করার পর 2017 সালে এদের প্রত্যেকের নিয়োগ হয়েছিল, 16 সালে পরীক্ষা হয়েছিল, 17 সালে নিয়োগ হয়েছিল, 24 সাল অবধি তারা চাকরি করেছে। প্রায় 7 বছরই তুমি ধরো, 9 বছর ধরলাম না তর্কের খাতিরে, 7 বছর চাকরি করেছে, ধরে নাও তুমি মিনিমাম 30 থেকে 35,000 টাকা তাদের স্যালারি ছিল। সেটাই একেবারে একটু থামাতে হচ্ছে তোমাকে, তারপরে হচ্ছে 12% ইন্টারেস্ট।
কয়েক লক্ষ টাকা। হাইকোর্টের একজন আইনজীবী আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন, সাগর দাস রয়েছে। সাগর দাস রয়েছেন আমাদের সঙ্গে। সাগরবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। এই মুহূর্তে আমি কথা বলছি অঞ্জন এবং আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী গৌরব। দেখুন, অনেকগুলো বিষয় এখানে উঠে আসছে সাগরবাবু, যা হলো বিশেষ করে 14 এবং 16 আর্টিকেল নাকি ভায়োলেট করা হচ্ছে। আমরা জানতে চাইছি, দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখুন, এই 14 এবং 16তে কিভাবে ভায়োলেট করা হচ্ছে, রাজ্য সরকার কোন কোন জায়গায় ভায়োলেট করেছে, এসএসসি কোন কোন জায়গায় ভায়োলেট করেছে। সাগরবাবু, দেখুন, আমাদের আর্টিকেল 14 আর 16 কি বলছে? আমাদের আর্টিকেল 14 16 এটাই বলতে চাইছে যে আমরা যখন সাধারণত রাইট টু এডুকেশন বা রাইট টু লাইফের কথা যখন আমরা তুলে ধরবো, সেখানে আমরা কি কি বলবো? আর্টিকেল 14 এবং 16 কি কি আলোচনা করবো আমরা? 14 বলছে যে আমাদের ক্ষেত্রে ইকুয়াল প্রোটেকশন অফ ল টু অল পার্সন উইথ দ্য টেরিটরি অফ দ্য ইন্ডিয়া, ensuring that the state cannot deny this right to anyone. ঠিক আছে, স্কোপ আমরা মোটামুটি জানি, রিলেশন মোটামুটি জানি। সমস্যাটা কোথায় সৃষ্টি হয়? যখন রাজ্য সরকার যে 6000 চাকরি টাকার বিনিময়ে দিয়েছে, যারা বঞ্চিত থেকে গেছে তাদের কথা যদি আপনি ভাবতে যান, তাদের রায়টা পুরোপুরি ইনফ্রিঞ্জ হয়েছে। সমস্যার সূত্রপাত হয় কখন? যে 6000 চাকরি সেটা কারা পাবে? যোগ্যরা পাবে না অযোগ্যরা পাবে? তাই নিয়ে তো মামলা। হাইকোর্ট এটা যখন ভার্ডিক্ট দিয়েছে, সেখানে হাইকোর্ট এটা জানে যে হাইকোর্ট কি ভার্ডিক্ট দিয়েছে, কি বুঝে দিয়েছে। তাদের পক্ষে সম্ভব নয় খই থেকে ধানকে আলাদা করা, তাই তারা পুরো প্যানেলটাকে বাতিল করে। কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে বলে দেয় যে কারা কারা চাকরি আবার বসতে পারবে, কারা কারা চাকরি থেকে বঞ্চিত হবে এবং কারা কারা চাকরিতে আবার পুনরায় বহাল থাকবে। সোমা দাস বলেছে, ভদ্রমেয়ের যিনি রয়েছেন তার চাকরি তো বহাল থাকছেই, ঠিক আছে। সঙ্গে আরেকজন ভদ্রলোকের কথা বলেছিলেন, কিন্তু তার কথা পরে ক্যান্সেল করে দেওয়া হয় বা তার কথা বাদ দিয়ে দেওয়া হয়। এবং 20,000 চাকরি যারা যোগ্য রয়েছে তারা পুনরায় আবার বসতে পারবে। ইন সার্ভিস 2016 আগে যারা ছিল তাদের চাকরি বহাল থাকবে। যদি রাজ্য সরকার মনে করে যে চাকরির জন্য নতুন কোনো নোটিফিকেশন বের করবে, সেটা করতে পারে। হ্যালো, অনেক ধন্যবাদ সাগরবাবু সঙ্গে থাকার জন্য। আমরা আবারও কার্যত রিমিকের কাছেই যাব। রিমিক, আমরা সরাসরি কথা বললাম আইনজীবীর সঙ্গে, সাগর দাসের সঙ্গে। তিনি কার্যত এই আর্টিকেল 14 এবং 16টিকে খুব ভালো করে বিশ্লেষণ করলেন। ব্যাক টু রিমিক, আমি আবারও সেই একই প্রশ্নে ফিরে যাব। রিমিক, একদমই, দেখো মানে এই টাকা ফেরত দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তারা কি করবে জানি না এবং তারা এই মুহূর্তে দিশেহারা অবস্থা। এবং আরও একটা কথা অঞ্জন, যেটা তোমায় বলবো, তুমি বারবার আজকে যে সুপ্রিম কোর্টের অর্ডারটা রয়েছে, তুমি 37 নম্বর প্যারাগ্রাফের কথা বলছো, তুমি 25 নম্বর এবং 26 নম্বর অনুচ্ছেদে এসো, তুমি যেখানে দুটো করে 4টে টেবিল দেওয়া আছে সহজ ইংরাজিতে, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আদালতকে হিসেব দিচ্ছে যে শুধুমাত্র র্যাঙ্ক জাম্পের ক্ষেত্রে বা প্যানেল বহির্ভূত ইস্যুতে কতজনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। তুমি এসো, সেখানে পরিষ্কার ইংলিশে কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে বলা হচ্ছে 25 নম্বর অনুচ্ছেদে, ইন দ্য রিটেন সাবমিশন ফাইলড অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইন দিস কোর্ট, 2 tables have been furnished. Table number 1 pertain to the candidates who enter jumped rank or were appointed dispute not being in panel, অর্থাৎ যারা প্যানেলে ছিল না অথচ চাকরি করছে আর র্যাঙ্ক জাম্প হয়েছে, সেই সংখ্যাটা স্কুল সার্ভিস কমিশন দিচ্ছে হচ্ছে সুপ্রিম কোর্টকে লিখিত আকারে দিচ্ছে। সেখানে কি বলছে? সেখানে বলছে, দেখো, অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10 সেখানে র্যাঙ্ক জাম্প করেছে 74 জন, আউট অফ প্যানেল মানে প্যানেল বহির্ভূতভাবে হয়েছে হচ্ছে 111 জন, টোটাল হচ্ছে ক্লাস 9-10 এ 185 জন। অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 11-12 র্যাঙ্ক জাম্প করেছে 20 জন এবং ডিসপুট হয়েছে, যেটা তোমার বলা হচ্ছে প্যানেল বহির্ভূত 18 জন, 38 জন। গ্রুপ সিতে 132 জন হচ্ছে র্যাঙ্ক জাম্প, প্যানেল বহির্ভূত 249 জন, টোটাল হচ্ছে 381 জন। গ্রুপ ডিতে হচ্ছে 237 জনের র্যাঙ্ক জাম্প, প্যানেল বহির্ভূত 371, 608 জন টোটাল, এখানেই হচ্ছে 1212 জন। এইভাবে তুমি যদি প্যানেল নাম্বার অনুচ্ছেদ নাম্বার 26-এ যাও, সেখানেও দেখবে ফার্দার একটা সংখ্যা দিচ্ছে আবারও WBSSC। যে কথাটা কিন্তু বারবার আজকে সকাল থেকে আইনজীবী মহল, আমরা সকাল থেকে একাধিক আইনজীবী এবং এই মামলার যিনি মামলাকারীদের অন্যতম
অন্যতম প্রধান আইনজীবী ছিলেন ফিরদৌস শামীম, তার সঙ্গে কথা, সেও একই কথা বলছে। এই অভিযোগটা তো আসছে যে যখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যখন সংখ্যা চাইছে যে তুমি বলো কতগুলো অযোগ্য কতগুলো যোগ্য, তখন কিন্তু দেখা যাচ্ছে একেবারে এই ছবিটা যেটা আমরা তুলে ধরছি সেটা অনেকেই ভাবতে পারে আমাদের মন গড়া, কিন্তু মন গড়া নয়। দর্শকদের উদ্দেশ্যে আমরা দেখাবো, আমাদের কাছে ডিজিটাল কপি রয়েছে। রিমিক যে হিসেবগুলো আপনাদের সামনে রাখছে, কার্যত সেই সংখ্যা সত্যি দেওয়া হয়েছে। একবার দেখাতে বলবো, দেখুন কার্যত সংখ্যাগুলো একটু ভালো করে খেয়াল করে দেখুন, আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটি সংখ্যা এখানে বড় বড় করে লেখা রয়েছে, দেখুন। দেখুন, বুঝতেই পারছেন এই সংখ্যাগুলো সত্যিই চক্ষু চড়ক গাছ করবার মতো। আমি আরও সংখ্যাগুলো দেখাবো যেটা সরাসরি রিমিক বলছিল 26 নম্বর পয়েন্ট, এবং কার্যত সেখানে কি লেখা রয়েছে দেখুন। দেখুন, স্পষ্ট ভাষায় লেখা রয়েছে 26 নম্বর পয়েন্ট, যেখানে স্পষ্ট লেখা রয়েছে, ইন অ্যানাদার রিটেন সাবমিশন ফাইলড অন বিহাফ অফ WBSSC in this court, it is claimed that on further verification the following details of the candidates who either jumped rank or were appointed despite not being in the panel came to light. সরাসরি রিমিকের কাছেই যাব। রিমিক, কার্যত আমরা সংখ্যা দেখাচ্ছি, কি সংখ্যার কতটা ভিত্তি রয়েছে সেটাও আমরা দর্শকদের সামনে রাখলাম। রিমিক, একদমই। দেখো, তুমি যদি এই অর্ডার কপির যদি পেজ নাম্বার 30-এ আসো, সেই পেজ নাম্বার 30-এর একদম লাস্টে কি বলা হচ্ছে, WBSSC claim that 57 গ্রুপ সি and 170 গ্রুপ ডি সিলেক্টরস, তারা কিন্তু যেটা একদম পরিষ্কার করে বলছে, আমি বলছি তোমাকে আবারও সংখ্যাটা, যেটা একদম তুমি যে কথা বললে যে WBSSC claim that 57 গ্রুপ সি and 170 গ্রুপ ডি selectees by appointees with OMR mismatch were not recommended but appointed, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে 57 জন এবং 170 জন যাদের ওএমআর সিটের সঙ্গে কিন্তু মিসম্যাচ করছে। এটা কে বলছে? এটা WBSSC হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে বলছে। তারপরে কি বলছে দেখো, তুমি পরিষ্কার বলা হচ্ছে যে however their names also figure in the list of candidates appointed through rank jump and out of panel, WBSSC admit the list, অর্থাৎ অ্যাডমিট দ্যাট, অর্থাৎ WBSSC একদম সংখ্যা দিয়ে এটা অ্যাডমিট করেছে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে যে এই সংখ্যাগুলো র্যাঙ্ক জাম্প করা হয়েছিল, এই সংখ্যা প্যানেল বহির্ভূত। তারপরে কি বলছে, 1498 আউট অফ প্যানেল ক্যান্ডিডেটস ওয়ার ইললিগালি অ্যাপয়েন্টেড। তারপর কি বলছে, 926 ক্যান্ডিডেট ওয়ার ইনভলভড ইন র্যাঙ্ক জাম্পিং and 4091 candidates were recommended despite OMR mismatch. কে বলছে? WBSSC, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে এই সংখ্যা দিচ্ছে। এই সংখ্যা কোনো মন গড়া সংখ্যা নয়, এই সংখ্যা দিচ্ছে কিন্তু স্কুল সার্ভিস কমিশন। কাকে দিচ্ছে? সুপ্রিম কোর্টকে দিচ্ছে। সুপ্রিম কোর্টের অর্ডারের আমরা আমাদের টিভির পর্দায় সেটা দেখানো হচ্ছে, একদম পেজ নম্বর 30, পরিচ্ছেদ নম্বর পয়েন্ট নাম্বার 26, সেটা দেখলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ এসএসসি স্বীকার করছে যে র্যাঙ্ক জাম্প প্যানেল বহির্ভূতভাবে কতজনের কোন বিভাগে চাকরি হয়েছে সেই হিসাব দিচ্ছে। সেই সংখ্যাটা টোটাল কত দাঁড়াচ্ছে? সেই সংখ্যাটা টোটাল দাঁড়াচ্ছে 4091 জন। এরপরেও কিন্তু প্যানেলে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি, সেটা কিন্তু যোগ হবে। এটা তো গেল হচ্ছে তুমি যে সংখ্যাটা প্রথম থেকে বলছি 5300 জনের বেশি, অর্থাৎ 25,752 থেকে তুমি যদি 5,300 বাদ দাও তাহলে আরো 20,400 পড়ে যাচ্ছে। সেই 20,400-র মধ্যে কিন্তু এবার ঢুকে আছে কারা সাদা খাতা জমা দিয়েছে, কাদের ওএমআর সিট ম্যানিপুলেটেড হয়েছে, সেইটা যাচাই করবে কে? তার প্রমাণ কোথায়? সেই জন্য তো ওএমআর সিট, আসল ওএমআর সিট দরকার ছিল, সেটাই তো ডিস্ট্রয়েড হয়েছে। সেই জায়গাতেই কিন্তু জটটা থেকে গেছে। সেই জন্য কলকাতা হাইকোর্ট যে দেবে সুপ্রিম কোর্ট, কি প্রশ্ন কি করা যায় এই বিষয়ে? এত কিছু তথ্য, এত কিছু এসএসসি যখন জানিয়ে দিচ্ছে সাব, সে তারপরেও কি বলা যেতে পারে মানবিক সিদ্ধান্ত কেন দিল না সুপ্রিম কোর্ট? একেবারেই তাই। অনেক ধন্যবাদ রিবিক সঙ্গে থাকার জন্য। আপনাদের সামনে কার্যত ডেটা ধরে ধরে অ্যানালিসিস করা হলো, বিশ্লেষণ করা হলো, ঠিক কোন পর্যায়ে কি ইঙ্গিত দেওয়া হচ্ছে। আজ ঠিক বিকেল 4:57 ইঙ্গিত সরাসরি
সাধারণ দর্শকদের নয়, আজ ইঙ্গিত সরাসরি রাজ্য সরকার এবং তার সঙ্গে সঙ্গে বিরোধীদের। আপনারা দয়া করে অন্তত ছেলেমেয়েদের জীবনটা নিয়ে খেলাটা বন্ধ করুন। এইসব রাজনীতির গোলক ধাঁধায় সাধারণ মানুষকে না ফেলে অন্তত একটু উন্নয়নের কথা বলুন, অন্তত মেকি উন্নয়নটা বাদ দিয়ে। একথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। এরকমই শো দেখার জন্য প্রতিদিন বিকেল 4:57 নজর রাখতে হবে শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায় ইঙ্গিতে। নমস্কার।